ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। 5 বছর আগে যাইতে শেষ সময়টা লাগতো, এখনো ঠিক ওই সময়টাই লাগে। রেকর্ড বিনিয়োগেও ধুঁকছে সম্ভাবনার রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান। নাজুক বেশিরভাগ পথ, পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। বাংলা ব্লকেডের পর এবার গণপদযাত্রা করলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। সকালে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। বঙ্গভবনে স্মারকলিপি গ্রহণ করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব। পরে শিক্ষার্থীরা বলেছেন আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা এবং এর পরবর্তীতে তাদের কি সিদ্ধান্ত সেটি জানানো হবে। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ, সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেনও না। তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবেন। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা বাতিল না, কোটা সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2টা 40 মিনিটে পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কয়ারে। সেখানে গিয়ে তারা জানান আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি, সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সংবিধান আর আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা, এমন উল্লেখ করে সরকার প্রধানের বরং প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন ওয়ার্ল্ড আন্দোলনের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে নির্বাহী বিভাগের আপাতত কিছুই করার নেই। এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর।
তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমাকে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন উচ্চ আদালত। 27 পৃষ্ঠার ওই রায়ে হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা মেনে চলতে হবে। তবে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতেও পারে। যে রায় ঘিরে এত উত্তেজনা, আন্দোলন, অবশেষে ঘোষণার 1 মাস 9 দিন পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। যদিও এ রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা রয়েছে আপিল বিভাগের। 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আইনজীবীদের দেয়া যুক্তিতর্কের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এর আগে কয়েকটি রিট হয়েছিল হাইকোর্টে। সবকটি রিটেই সরকারি চাকরিতে 30% কোটা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রায়ের শেষাংশে মুক্তিযোদ্ধা কোটাসহ জেলা, নারী, শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী কোটা পদ্ধতি মেনে চলতে বলা হয়। উচ্চ আদালত রায়ে এও বলেছেন, সরকার যদি মনে করে কোটা ব্যবস্থার পরিবর্তন, কমানো কিংবা বাড়ানো দরকার, তাহলে এ রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। 7 আগস্ট সর্বোচ্চ আদালতে শুনানির জন্য ফের উঠবে কোটা ইস্যু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের মিলনদহে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে প্রাণ গেল 2 শিশুসহ 4 জনের। গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র নদের পানিতে তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে শ্যামপুর দক্ষিণ বালুরচর এলাকায় বাড়ির আঙিনায় বন্যার পানিতে গোসল করতে নামে শিশু সাদিয়া, খাদিজা, রিমা, দিশা ও গৃহবধূ রোকসানা। এ সময় বন্যার স্রোতে
অবশেষে 1,20,000 টাকা ছুঁয়ে ফেলল 1 ভরি স্বর্ণের দাম, যা কার্যকর হবে আগামীকাল থেকেই। আর এ নিয়ে গেল 6.5 মাসে দাম ওঠানামার এমন হিসাব 32 বার দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে দামের এমন অস্থিরতা কখনোই দেখেনি দেশের স্বর্ণের বাজার। এমনিতেই মূল্যবান ধাতু হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত স্বর্ণ, তার ওপর কখনো নারীর শোভাবর্ধনে, কখনো দেশের রিজার্ভ বৃদ্ধিতে, আবার কখনো বা টালমাটাল বৈশ্বিক অর্থনীতির মধ্যে বাজির ঘোড়া হয়ে বাজিমাত করা এই ধাতুটি যেন নিজের দাম বাড়াতে মরিয়া ক্ষণে ক্ষণে। এবার 1,190 টাকা বেড়ে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণ গড়ল সর্বোচ্চ দামের রেকর্ড। 1 ভরির মূল্যমান দাঁড়ালো 1,20,081 টাকায়। এর আগে গত 21 এপ্রিল 1,20,000 টাকার মাইল ফলক ছুঁই করে ঠেকেছিল 1,19,428 টাকায়। নতুন দাম সোমবার থেকে বাজারে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যেখানে 1 ভরি 21 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে 1,14,622 টাকা, 18 ক্যারেট পড়বে 98,246 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচা কেনা হবে 81,229 টাকায়। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে তারতম্য হবে মজুরিতে। এর আগে সবশেষ গত 7 জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন 1,609 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ঠিক করা হয়েছিল 1,18,891 টাকায়। নারায়ণগঞ্জে 2টি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জালকুড়ি, কাঠপট্টি ও ঝুটপট্টি এলাকায় 2টি স্থানে অভিযান চালানো হয়। জালকুড়ি ডাইং ও সাকিব ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। জব্দ করা হয় এ সময় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। পাকিস্তানের পাঞ্জাবে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 27 জন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। গত 24 ঘন্টায় প্রদেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত দেখা দেয়। বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।